গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প স্বপ্নময় চক্রবর্তী রচিত বিদ্যাসাগর। আপনার বয়স? 1940-এ জন্মেছি। চাকরিতে কবে ঢুকেছিলেন? যে বছর চীনের সঙ্গে যুদ্ধ হলো। কি পোস্টে কাজ করছেন? ইউডিসি। আমাকে বড়বাবু বলে। দেশ কোথায়? খণ্ডঘোষের কাছে, কেওটা গ্রাম। তা আপনি ওই খোঁড়া মেয়েটাকে নিয়ে অন্ধকার নদীর পাড়ে গেলেন কেন? থানার বড়বাবুর চোখ টর্চ লাইটের ফোকাস মেরে আছে। মেজবাবু, জমাদার, পিয়ন সবাই ঘিরে আছে। বড়বাবু টেবিলের উপর রাখা পেপারওয়েটে হাত বুলোচ্ছেন। সেই হাতের দু আঙুলে চাপা সিগারেট ছোট হয়ে এসেছে। দেয়ালে জেলার ম্যাপ, ম্যাপে নীল রঙে দামোদর নদী। আমি চাষির ছেলে, যাতে মাহিষ্য। বংশে আমি প্রথম ম্যাট্রিক পাশ করি। তাইতে আমার বাবা হরিসংকীর্তন বসিয়েছিলেন। বঙ্গীয় মাহিষ্য সম্প্রদায়ের সেক্রেটারি বর্ধমান সদর থেকে এসেছিলেন ওই হরিসংকীর্তনে। যাওয়ার সময় আমার পিঠে হাত রাখলেন, মাথায় হাত রাখলেন। তারপর একটা চিঠি লিখে আমার হাতে দিলেন। সেই চিঠি নিয়ে মেমারির এমএলএর কাছে যাই। তখনকার দিনে এমএলএরা আজকালকার মতো ছিল না, অত ঘোরায়নি। চাকরিটা হয়ে গেল। কি করেন? কোন ইউনিয়ন? ফেডারেশন না কোঅর্ডিনেশন? হ্যাঁ, কোন ইউনিয়ন করেন? ওই তো মাধব মাসে মাসে 2 টাকা করে চাঁদা নেয়, ইউনিয়নের চাঁদা। কোন ইউনিয়ন সেটা? ফেডারেশন না কোঅর্ডিনেশন? সেটা তো ঠিক খোঁজ করিনি স্যার। আমি 7-এও নেই, 5-এও নেই। অফিসে কোনো পার্টি মিষ্টি খাবার টাকা দিতে চাইলে আমি নিজে কখনো নিই না, পিয়ন জগবন্ধুকে দেখিয়ে দিই। জগবন্ধু প্রতি সপ্তাহে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। আমারও তো লোভ নেই। পালবাবু, জানাবাবুদের মতো পিয়নদের সঙ্গে খিটিমিটি করি না। কাজের ব্যাপারে আমার কোনো ইয়ে নেই। সাহেব যা করতে বলে করে দিই, তক্ক করি না। আপনার অফিস থেকে দামোদরের পার কত দূর? 2-3 কিলোমিটার হবে। কিসে গেলেন? রিকশায়। বেথা করেছেন? আগে হ্যাঁ। বাচ্চা কাচ্চা? 4টি। পরিবার কোথায়? দেশে। 4টে বাচ্চা? বাচ্চাগুলো আপনার তো? হ্যাঁ। তা আপনি খোঁড়া মেয়েটাকে নিয়ে কি ধান্দায় এই অন্ধকারে দামোদরের ধারে গেলেন? কদিন হলো জয়েন করেছে মেয়েটা? তা বছরটা হবে। সাইকেল রিক্সাটা অফিসের সামনে গাছতলায় দাঁড়ালো। একটা রোগা মতো মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, এটাই কি বিডিও অফিস? আমি বললুম হ্যাঁ। তারপর মেয়েটা গাছটার দিকে তাকিয়ে বলল, এটা বুঝি কৃষ্ণচূড়া গাছ? আমি বললুম তেঁতুল। তারপর একটা ছেলে মেয়েটাকে ধরে রিক্সা থেকে নামালো। তখনই আমি দেখলুম মেয়েটা খোঁড়া। ছেলেটা ব্যাগ থেকে অশোক স্তম্ভের ছাপ মারা একটা খাকি খাম বের করলো। বলল, জয়েন করতে এসেছে। কে? এই যে এ, আমি এর দাদা। মেয়েটার নাম বলুন। পূরবী দত্ত। বয়স? সার্ভিস বুক না দেখে তো
আন্দাজে বলতে পারেন না একটা যুবতী মেয়ে ছেলের বয়স? না না, যুবতী নয় স্যার, মানে বয়স অনুযায়ী যুবতী বলতে পারেন, ঠিক যুবতী নয় স্যার, মানে রোগা খোঁড়া। আপনি তো মহা ঘোরের লোক মশাই, যুবতী কিন্তু যুবতী নয়। এবার বলুন, মেয়েটাকে কিভাবে রেপ করা হয়েছিল? বেশ ভালোভাবে ডিটেলসে বলবেন। ঠিক বলতে পারবো না স্যার, আমাকে আগে ওরা মাথায় মারে, জ্ঞান হবার পর দেখি আমি দামোদরের বালির চড়ায় শুয়ে আছি। আমি ওনার নাম ধরে ডাকলাম, কেউ নেই স্যার, শুধু ক্র্যাচটা পড়ে আছে। এবার বলুন, আপনি কি ধান্দায় ওই সন্ধেবেলা অফিসের মেয়েটাকে নিয়ে দামোদরের পাড়ে গিয়েছিলেন? মেয়েটা দামোদর দেখতে চাইছিল স্যার, সেই জয়েন করার পর থেকেই। আমাদের অফিসে স্যার একটা ম্যাপ, আপনাদের মতোই আমাদের দেয়ালে ঝোলানো থাকে। ওখানে স্যার নীল রঙে দামোদর নদী আছে। মেয়েটা স্যার ম্যাপে দামোদরের নাম দেখেই কেমন যেন, বিশ্বাস করুন কি বলবো, বর্ষার খলসে মাছের মতো কি বলে যে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল। বলেছিল, বিদ্যাসাগর, বিদ্যাসাগর, বিদ্যাসাগর তো দামোদর পার হয়ে। পুরনো কথা ছাড়ুন, আজকের কথা বলুন। সেই কথাই তো বলছি স্যার, মেয়েটা কেবল দামোদর যাব দামোদর যাব পেঁচাল পারত। আমি বলতাম, কি হবে ওখানে গিয়ে? ও বলতো, না যাবই, একদিন নিয়ে চলুন না। তা আজ আমি স্যার ছুটিতে ছিলাম, কারণ আজ সকালে বর্ধমান যেতে হয়েছিল। আমার জমিতে স্যার বর্গা রেকর্ডিং হয়ে গেছে। বর্ধমানে সেটেলমেন্টের এক সাহেবের বাড়ি দুটো মুরগি আর মিহিদানা নিয়ে যেতে হয়েছিল স্যার। আমার সম্বন্ধে নিয়ে গিয়েছিল। ফিরলাম বিকেলে, চায়ের দোকানে বসে জল দুধ খাচ্ছিলাম, চা খাই না। তখন ক্র্যাচে ভর দিয়ে মেয়েটা যাচ্ছিল স্যার, আমাকে দেখে ফেলল, বলল, এই যে আপনি, আজ চলুন, নিষেধ শুনবো না। আমি বুঝলাম দামোদর যাবার বায় নাক্কা। মেয়েটা বলল, কতদিন বাদে রোদ উঠেছে? আমি বললাম, রোদ উঠেছে ভালো কথা, ধানে কীট পোকা লাগবে না। উনি বললেন, সেদিন আসবার সময় ট্রেনে দেখেছি দামোদর পাড়ে কত কাশফুল, আর সেই ছোটবেলায় পথের পাঁচালিতে দেখেছিলাম। চলুন না দাদা, রিক্সা করে দামোদর পাড়ে যাই। আমি বললুম, কাশ এক গোছা নিয়ে আসবো ক্ষণে, কাশফুলে ডাঁটে দিয়ে বেশ ভালো ঝাঁটা হয়। উনি বললেন, আপনার দাদা খালি গেরস্তালির চিন্তা, চলুন না, রোদ্দুরটা কমলা রং হয়ে যাচ্ছে, কাশফুলগুলোর রংটাও আস্তে আস্তে পাল্টে যাবে না, দেখব। আমার যদি পা ভালো থাকতো আপনাকে বলতাম না, একাই চলে যেতাম, ছুটে চলে যেতাম। তাই রিক্সা করলাম। তখন বিকেল কটা? 4:30-5 হবে। তারপর রাত্রির পর্যন্ত কাশফুল দেখলেন, তাই তো? হ্যাঁ, একটা দেশলাই কাঠি দিয়ে কান খোঁচাচ্ছেন বড়বাবু। দেয়ালে জেলার ম্যাপ, পাশে একটা মা কালীর ক্যালেন্ডারও আছে, তাতে জবা ফুলের মালা পরানো। থানার মধ্যেও মা কালী, মা কালী সর্বত্র। টেপে হিন্দি গান বাজছে, পুলিশ শুনছে, এটাও সর্বত্র। সর্বত্র রেপ হচ্ছে, বুঝলেন, সর্বত্র। আপনার ওখানে ওই মহিলাকে নিয়ে যাওয়াই উচিত হয়নি, বুঝলেন। ঠাকুরমার নাকি বিয়ে হয়েছিল 10 বছর বয়সে। এখন যিনি আমাদের গুরুদেব, তাঁর বাবা শ্রী শ্রী সরানন গোস্বামী গুরুপ্রসাদী করেছিলেন ঠাকুরমাকে। সেটা কি রেপ ছিল? সবাই তো তাতে সায় দিয়েছিল, ঢাকঢোল বেজেছিল। বর্ধমান স্টেশনে এক ভিখারিনী ডিএ বৃদ্ধির আলাপে ব্যস্ত দুজন ভদ্রলোককে ভিক্ষার জন্য বিরক্ত করেছিল। একজন ভদ্রলোক বলল, ভিক্ষা তো করছো, ছানাপোনা হওয়া কমাতে পারো না? ভিখারি মা বলেছিল,
ছানাপোনা কি এমনিতে হয় বাবু? পুলিশের লোকেরা কিছু না পেলে প্ল্যাটফর্মে থাকতে দেবে কেন? লোক দুটো হাসল, আমি হাসলাম। মানে কি ন্যায্য কথা ভাবলাম, হক কথা ভাবলাম। এখানকার বাসন্তী সিনেমা হলে একটা সিনেমা চলছে। ডেসপ্যাচে যে ছেলেটা বসে সে নাকি 3 বার দেখেছে। সেখানে নাকি 5 বার রেপ আছে। ছেলেটা অফিসের চৌকিদারকে ওই 5টা রেপের বর্ণনা দিচ্ছিল। সেই গল্প শুনে মণ্ডলবাবু দাঁত কেলালো, মিত্রবাবুও, আমিও। রেপ কি দাঁত কেলানোর মতো ব্যাপার? তা ওই মেয়েটা খামোখা চাকরি করতে কলকাতা ছেড়ে এখানে মরতে হলো কেন? ওর বাবা গ্যাস্ট্রিকে মারা যান। কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি। সরকার এখানেই পোস্টিং দিয়ে দিল। ধরা করার কেউ ছিল না। ওনার সঙ্গে কে থাকতেন? ওনার মা থাকতেন। তবে বোধহয় মাসখানেক ধরে উনি একাই আছেন। আর দাদাটি? পিস্তুত, শিবপুরে থাকে। তাহলে মাসখানেক ধরে একা? হ্যাঁ স্যার। তবে তো ও জিনিস হয়েই গেছে। কয়েকজন হেসে উঠল। জেলার ম্যাপ, গান্ধীজির ছবি, বিড়ির গন্ধ, ফ্যাকাশে আলো। তারপর মানে শুরু করুন, কাশফুল থেকে শুরু করুন। উনি তো রিক্সা থেকে ক্র্যাচে ভর দিয়ে নদীর দিকে এগুতে লাগলেন। বালিতে ওই ক্র্যাচ লাঠির গোড়া সিঁধিয়ে যাচ্ছিল। উনি আঙুলটা পশ্চিমের দিকে রেখে বললেন, দেখুন ওদিকে কি হচ্ছে। আমি বললুম, ওদিকে তো খড়গপুর যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। উনি বললেন, আহ, সূর্যটাকে দেখুন না, কিরকম রং দেখুন, জলের মধ্যে চিকিচিকি, কাশফুল সোনালি হয়ে গেছে। আমি বললুম, এমন কি আর, এরকম তো রোজই হচ্ছে। তিনি আমাকে বসতে বললেন। আমি একটু বসলাম। উনি দামোদরের দিকে তাকিয়ে বললেন, বিদ্যাসাগর। আমি তার চোখের দিকে তাকাতেই তিনি বললেন, ছোটবেলায় বইতে বিদ্যাসাগরের ছবি দেখেছি, সাঁতরে পার হচ্ছেন তিনি দামোদর। সেই থেকেই বুঝলেন, দামোদরের কথা শুনলেই বিদ্যাসাগর মনে পড়ে। দামোদরের এপার ওপার জুড়ে বিদ্যাসাগর, তাই না? আমি বললুম, বিদ্যাসাগরের দামোদর কি আর আছে? সব চড়া পড়ে গেছে। এমন সময় স্যার ঝোড়ো বাতাস আসে। কোত্থেকে শুকনো অসত্য পাতা হাওয়ায় উড়ে এসে ওনার শাড়িতে লাগে। উনি ওই পাতাটা গালে ঘষছিলেন আর আপন মনে কেমন ধরা যেন বকবক করছিলেন। বলছিলেন, সেই কবে ছোট বয়সে উনি শিবপুরের পিসিমার বাড়ি গিয়েছিলেন। ওনাকে রিকশায় চাপিয়ে পিস্তুত ভাইরা গঙ্গার ধারে বেড়াতে গেল। একটু পরে ঘন আর কালো মেঘ, আকাশ ফালা কালা, তারপর হাওয়া, বৃষ্টি। রিক্সাওয়ালা তো জোর রিক্সা ছুটিয়ে চলল বাড়ির দিকে। উনি কেবলই বলেন, আস্তে চলো, আস্তে চলো, আস্তে চলো। আমি তখন বলি, এবার উঠুন মিস দত্ত। মিস দত্ত বললেন, পুরবী বলতে পারেন না? পুরবী। উনি সেই অসত্য পাতাটা হাওয়ায় উড়িয়ে দিয়ে হাতের ইশারায় আমাকে কাছে ডাকলেন। বললেন, শুনুন না, একটা জরুরি কথা আছে। আমি বললাম, বলুন না, শুনতে পাচ্ছি। উনি বললেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমায় কত কাজ শিখিয়েছেন অফিসে, কত গাছ চিনিয়েছেন রাস্তায়, আজ কি সুন্দর জায়গাটা দেখালেন। আমি উড়ে আসা আর একটা অসত্য পাতা খপ করে ধরে ওনাকে দিতে গেলাম। নিন। উনি হাসলেন। হাওয়ায় ওই হাসি উড়ে গিয়ে কাশফুলে মিশে গেল। বললেন, কি হবে? আমি বললাম, ওই যে এতক্ষণ পাতাটা নিয়ে খেলা করলেন, তাই আর একটা দিলুম। উনি বললেন, শুনুন, আপনার জন্য একটা সোয়েটার বুনছি, শীতের আগেই দিয়ে দেব। আমি বললাম,
ওই সোয়েটারটা যেটা আপনি অফিসে মাঝে মাঝে বোনেন, সবুজ আর সাদা? তারপর চুপ করে গেলেন কেন মশাই? বললুম, এবার উঠুন মিস দত্ত। উনি তবু বললেন, আর 5 মিনিট। এমন সময় স্যার একটা প্রাইভেট গাড়ি এসে থামল। 3 জন লোক এগিয়ে এলো, আমাকে ঠাস করে একটা চড় মারল। বলল, শালা, মেয়ে ছেলে নিয়ে ভর্তি। তারপর ওনাকে বলল, এতক্ষণ তো একে আনন্দ দিলেন, এবার আমাদের একটু দিন। আমি বুঝলুম সামনে বিপদ। গুরু নাম জপ করতে লাগলাম। আমি ওনাকে আঁকড়ে ধরতে গেলাম, কিন্তু লজ্জায় পারলাম না। ওরা পাঁজা কলা করে তুলে নিয়ে গাড়িতে তুলল। আমি মধুসূদনকে ডাকতে লাগলাম। গাড়ি ছেড়ে দিল। আমার পকেটে টর্চ লাইট ছিল স্যার। গাড়ির নম্বরটা দেখলাম, 3002। 3002? সবাই কেন যেন নড়ে চড়ে বসলো। ওর মুখের দিকে তাকালো। নম্বরটা ঠিক দেখেছেন তো? হ্যাঁ স্যার, 3002 স্পষ্ট দেখেছি। নম্বরটা জপ করতে করতে আসছি। বড়বাবু কলম ঠুকলেন টেবিলে। বললেন, আপনি আগে বলেছিলেন যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ওরা আপনাকে মেরেছিল। স্যার, ওটা ঠিক নয় স্যার, মিথ্যে বলেছিলাম। একজন সজ্ঞান বেটা ছেলের কাছ থেকে একটা মেয়েকে ছিনিয়ে নেওয়া স্বীকার করতে খুব লজ্জা করছিল স্যার, তাই প্রথমে মিথ্যে বলে দিয়েছিলাম। ধরুন মশাই, আপনি একজন লয়ার? না স্যার, মা কালীর পা ছুঁয়ে বলছি, কিচ্ছু মিথ্যে নেই, সব সত্যি বলছি স্যার। শুধু প্রথমটায়। আপনি অন্ধকারে কি করে গাড়ির নম্বরটা পড়লেন? আমার পকেটে টর্চ থাকে স্যার, নতুন ব্যাটারি, পরশুর কেনা, যশোদা ভান্ডার থেকে কিনেছিলাম। বড়বাবু সিগারেট ধরালেন, একটু চুপ থেকে বললেন, দেখুন মশাই, চাকরি করতে এসেছেন, ঝুট ঝামেলা কেন জড়িয়ে পড়ছেন? এসব ডায়েরি ফাইরি কেন করতে যাচ্ছেন? চেপে যান। আমি বললুম, ওদের ধরবেন না, মেয়েটাকে বাঁচাবেন না, গাড়িটার নম্বর তো। তাহলে তো প্রথম আপনাকেই অ্যারেস্ট করে দেব। যদি বলি আপনি চক্রান্ত করে। থানা থেকে বেরিয়ে আসি, ঘরে যাই। রান্না বান্না করতে ইচ্ছে করল না, শুয়ে পড়লাম। একটু পরে উঠে পড়লাম। বাইরে এক ফালি চাঁদ আলো বমি করছে। পূরবী দেবী যে বাড়িতে থাকেন ওই বাড়ির সামনে গেলাম। দেখি ঘরে আলো জ্বলছে। পূরবী দেবীর নড়াচড়াও দেখতে পাই। ডাকলাম না, যদি কেউ কিছু ভাবে, কিংবা আমার নিজের মুখ দেখার লজ্জা। সারা রাত নিজের ঘরে একা একা থেকে পরদিন সকালেও ওর ঘরে গেলাম। আমাকে দেখেই ওর চোখ থেকে জল বেরিয়ে গাল বেয়ে পড়ে। আমি কিছু বলি না, বলতে পারি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। উনি বললেন, আমাকে ওরা ছেড়ে দিয়েছিল। গাড়ির একজন বলছিল, একটা খোড়া মেয়েকেই শেষ পর্যন্ত। অন্য একজন বলেছিল, দেখি মালটাকে। গাড়ির আলো জ্বালতেই একজন বলল, এই কাকে ধরে এনেছ? একে চেনো না? এ তো বিডিও অফিসে কাজ করে। অন্য একজন বলল, আরে ছেড়ে দাও ছেড়ে দাও, এখনো ইটভাটার দিকে গেলে সাঁওতাল টাওতাল পাওয়া যাবে। আমাকে মোড়ের মাথায় নামিয়ে দিয়ে গাড়ি ঘুরে গেল। আমি বিডিও অফিসের কেরানি বলে বেঁচে গেলাম। অন্য একজন হয়তো মরল, যার চোখে চশমা নেই, গুছিয়ে কথাও বলতে পারে না। আমি বললাম, খুব বাঁচা বেঁচে গেছেন ম্যাডাম। তিনি বললেন, ছি। ছি শব্দটা বলার সময় মুখ দিয়ে থুতু ছিটল। ক্ষোভ আর ঘৃণার পুঁটুলি ছুড়ে দিল যেন। থুতু মাখানো ছি শব্দটা চামচিকের মতো ঘুরতে লাগলো। এই ছি কি আমি, না আমার চারপাশ? অফিসে আর আমার সঙ্গে কথা বলতেন না পূরবী দেবী। আমি কোনোদিন আগে এসে পূরবী দেবীর ড্রয়ারে ফাঁকে গলিয়ে দিতাম
শির বের হওয়া অসত্য পাতা বা মাছরাঙা পাখির নীল পালক। তবু উনি কথা বলতেন না আমার সঙ্গে। মাঝে মাঝে মনে হতো থুতু ছিটানো ছি শব্দটা চামচিকের মতো আমার পাশে পাশে ঘুরছে। একদিন চিমনি কারখানার কন্ট্রাক্টর এসে আমায় বলে, জলের ব্যবস্থাটা শিগগিরই করে দেন দাদা, বহুদিন তো হলো। সন্দেশের বাক্সটা টেবিলে রাখলেন। আমি বললুম, বাক্সটা হটান শিগগির। তারপর বললুম, সিরিয়ালি হবে, আপনার টাইম হলেই পেয়ে যাবেন, বিরক্ত করবেন না। বলেই পূরবী দেবীর দিকে তাকালাম। দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। বিডিও সাহেব নিজে এসে বললেন, এবার চিমনি ফ্যাক্টরির জলের ফাইলটা ছেড়ে দিন। আমি বললুম, ওটার প্রায়োরিটি নেই, হাসপাতালের জলটা আগে হবে। চিমনি ফ্যাক্টরির কন্ট্রাক্টর সাহেব গাড়ি করে এসেছিল। তার নম্বর 3002। কিছুদিন পরে গাড়িটাকে আবার দেখলাম অফিসের সামনে। গাড়ির নম্বর 3002। গাড়িতে বিডিও সাহেবের পরিবার। গাড়ি যাচ্ছে বর্ধমান টাউন। আমি রুল টানা স্কেলটা নিয়ে ছুটলাম। বেপরোয়া বাড়ি মারতে লাগলাম গাড়িটার গায়ে। মুখ থেকে থুতু মিশ্রিত ছি শব্দটা ঠিকরে বের হতে থাকে। গাড়িতে ঝমঝম। বিডিওর পরিবার চিৎকার করতে থাকে। সবাই আমাকে ধরাধরি করে সরিয়ে দেয়, টেনে অফিসের মধ্যে নিয়ে যায়। আমি একটি মুখ দেখবার জন্য ব্যাকুল, চারিপাশে তাকাই। আমার ট্রান্সফার হয় মুর্শিদাবাদের খুব ভিতরের দিকে, পানিশমেন্ট। আমার জিনিসপত্র গোছগাছ করছিলাম। পূরবী দেবী ক্র্যাচে ভর দিয়ে আমার ঘরে আসে। তখন রাত্রি। ঝিঁঝি ডাকছে, ব্যাঙ ডাকছে। পূরবী দেবীর হাতে সাদায় সবুজে মেশানো সোয়েটার। বললেন, দাদা এটা পরবেন। আর কি আশ্চর্য, যেন কানায় কানায় ভর্তি হয়ে গেল দামোদর। বিশাল বিদ্যাসাগর, বিদ্যাসাগর। উনি বললেন, ভালো থাকবেন, চিঠি লিখবেন, জানাবেন কেমন থাকেন, আর কিছুর দরকার নেই। বাজনা বাজছে ঝিঝির শব্দে, বাজনা বাজছে ব্যাঙের ডাকে, হারমোনিয়ামের মতো বেজে উঠল মুর্শিদাবাদের রাস্তা।